সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় রাজনীতির ভেতরে বাইরে। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, এবং আমাদের সঙ্গে আরও যোগ দিবেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি MP। আমরা একদম আলোচনার শুরুতেই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যার, আপনার কাছে যেতে চাই। আমরা রাজনীতির ভেতরে বাইরে শিরোনাম দিলেও করোনাকালে আপনি সবসময় গণমানুষকে নিয়ে রাজনীতি বা গণমানুষ নিয়ে কাজ করেন, কিন্তু আমরা দেখলাম যে এইরকম একটি দুর্যোগ বা সংকটকালীন সময় মানুষ, বিশেষ করে রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোর যেভাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল সেইভাবে খুব একটা দৃশ্যমান হয়নি। এই যে গণমানুষের কথা না ভাবা রাজনীতির দলগুলোর মধ্যে এখন এই ধরনের একটি প্রবণতা বা এক ধরনের তৈরি হয়েছে, যে কেন হলো সেটি? না, এইটা ঠিক, আমি ঠিক অন্যরা যেভাবে একে অপরকে দোষারোপ করে লাভ নাই, কারণ এই রোগটা আমাদেরকে একদম হতভম্ব করে দিয়েছে। তারপরে আমাদের কিছুটা ভুল পদক্ষেপ ছিল, যেমন কি মনে আছে আপনাদের এখানেই পয়লা করোনার আলাপ বাংলাদেশে হয়েছে SCTV, আপনারা ইউ আর দ্য পায়োনিয়ার। তখন কেউ চিন্তাই করে না, আমি বলেছিলাম একটা পায়োনিয়ারিং কাজ করলেন, সেটাকে আমাদের মানুষের মনে আমরা ভীতি জুগাইয়ে দিলাম। যেমন কি বললাম যে ফ্ল্যাগ উড়াইতে হবে, বলে আশেপাশের লোকেরা, তখন আমরা মিথ্যাচার করতে শুরু করলাম, লুকিয়ে থাকলাম সেটা। তারপরে বিদেশ থেকে যারা নিয়ে আসলো তাদের প্রতি আমরা একটু দুর্ব্যবহার করলাম। আমি সবসময় বলেছি, যেখানে এরা তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আজকে আমাদের এত ইতে তাদের একটা বিরাট অবদান আছে। তাদেরকে আপনারা 5 স্টার হোটেলে কোয়ারেন্টাইন করেন, কারণ তারা হয় কি, আমি বাইরে থেকে যখন দেশে পড়ে মনে করি যে আমার দেশ, আমার একটা অধিকার আছে, আছে, তাকে এটা তা না করে আমরা হজ ক্যাম্পে পাঠালাম। এইসবের কারণে, বিবিধ কারণে আমরা এটাকে আর তারপরে এত ভীতি হলো যে আমরা হাসপাতালে কাউকে রুগী ভর্তি করতে চাইলাম না। এটার নিয়ে আসো, তুমি পজিটিভ কিনা নিয়ে আসো। সেখানে সরকার একটা বড় ভুল করলেন, তারা একমাত্র IIDCRকে একটা জায়গাকে টেস্ট করা দিল। সেখানে আমি বারবার বলছি, সরকার তো এটা তো আওয়ামী লীগ আনে নাই, এটা বিশ্বে একটা হয়েছে, এটা সরকার তো যথেষ্ট চেষ্টা করেছে। আমি বলি যে আমি আপনার চেষ্টা, কিন্তু আপনারা একটা জায়গায় কেন করছেন? তাতে ফলে সন্দেহ জাগে যে আপনি তথ্য কিছু গোপন করতে চান। এটা লোকে হয়তো সরকার বলবে যে আমি ভয় পাইতে নেওয়ার জন্যই এক জায়গায় করেছি, ফলে এনাফ টেস্ট হয়নি। টেস্ট না হওয়ার ফলে এটাকে তখনকার দিনে হয়েছে। পদ্ধতিগুলি তার ঠিকই ছিল, সোশ্যাল ডিস্টেন্সের কথা বলেছেন, লকডাউন করেছেন, এইসব কিন্তু হয়েছে। কিন্তু আমাদের বেশিক্ষণ আমাদের ধৈর্য থাকে নাই। আমাদের বাঙালিদের একটা অসুবিধা হলে সহজেই আমরা অস্থির হয়ে পড়ি। আর তাছাড়া আমরা তো হাজার হলো, এখন মাত্র অবস্থা ভালো হতে শুরু হয়েছে, আমাদের অভাব অর্ডার আছে, কাজ করবো না করলে খাবো কি। তো এইসব কারণে একটা জিনিসটাকে, যেমন এখন ধরেন শহরে হাসলে মনে হবে একদম নর্মাল, কিন্তু আমরা স্কুল কলেজ বন্ধ রয়ে গেছে, এটা একটা কন্ট্রাডিকশন। তারপরে যেমন ধরেন প্রাইমারি স্কুলের কথাটা আমি ধরি, সরকারকে এই করোনা আমাদেরকে ভীষণভাবে মিসলিডিং অবস্থায় নিয়ে গেছে। আমার প্রাইমারি স্কুলের পরীক্ষা স্কুলে নিয়ে নিলেই হয়ে যাবে। আগে আমাদের আমলে আপনারা পেছনে আমাদের স্কুলে, প্রাইমারি স্কুল তো প্রাইমারি হেডমাস্টার সাহেব, মাস্টাররা দিতেন। এখন আমরা কেন্দ্রিকতাতে নিয়ে এসছি। কেন্দ্রিকতা হওয়ার ফলে যেটা হয়েছে কি, সব কিছু ঢাকার উপরে দায়িত্ব, সব কিছু প্রধানমন্ত্রীর উপরে দায়িত্ব, সবারই সব কিছু, আর অন্য কারো নাই। এক প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন, তারপরেও কিন্তু মানুষের তো একটা সহ্য ক্ষমতা। এই জন্য আমি বলছি যে আমাদের, যেমন লাস্টে আমি বলি যে এই সৌদি আরবিয়ার ব্যাপারটা, সৌদি আরবিয়াতে 22 লাখ আমার বাঙালি কাছে হায়েস্ট নাম্বার, আমার হায়েস্ট বিদ ওখান থেকে আসে। তাদের প্রায় 1 লাখের মতো এসছে, তাদেরকে নানা ঝামেলায় আসছে। আজকেও তারা অনেক বেশি, কিন্তু সেখানেও তারপর যেটা হচ্ছে কি, আমাদের ভুলটা এখানে, ওখানে আমাদের মোমেন্টামে যে লাভ হবে না, ওখানে প্রধানমন্ত্রীকেই যেতে হবে। প্রধানমন্ত্রী কেন যেতে হবে আমি বলি,
এখন WTOর মহাসচিবের একটা নির্বাচন হবে এবং সেখানে সৌদি আরবিয়া একটা কন্টেস্টেন্ট। সৌদি আরবিয়া আমার ভোট চায়। তো এখন যদি যেতাম আমার বার্গেনটা আমি ভালো করতে পারতাম। আমার যেহেতু আমি ক্যান্ডিডেট না, সৌদি আরবিয়াকে ভোট দিলে আমার আপত্তি নেই, কিন্তু আমার কিছু পেতে হবে। আমি তার গ্যারান্টি চাই যে আমার 20 লাখ যেটা আছে এই কথা তুমি মুখে আনবা না যে ফেরত পাঠাবা, এবং এখানে তুমি ভারতের তুলনায় আমার থেকে বেশি নিতে হবে। দুটো গান, আমি মুসলমান দেশ, তোমার ইটাতে তোমার ইতে করি, হজ করি, অমুক করি, তুমি আমাকে জোটে আছি আমরা জোটে আছি, তুমি সৈন্য চেয়েছো, দিয়েছি। এই জায়গাটাতে আমি জানি আমার প্রধানমন্ত্রীকে সামবডি কেউ মিসলিড করে, উনাকে হয়তো বলে যে আপনি গেলে আপনি ছোট হয়ে যাবেন। আমি কিসের ছোট হব? উনাকে যেটা ঠিক রোহিঙ্গার বেলা তো তাই হয়েছে। আমি বারে বারে বলেছি আপনার একটা ইমেজ আছে প্রধানমন্ত্রী, আপনি চায়না যান, বারে বারে যেতে হবে যে আমার এটাতে তোমার ইয়ে করতে হবে। তো এই জন্য বলছি এখনও যদি আমরা না করি, এই যে জিনিসগুলিতে নিয়ে আমাদের একটা সম্পূর্ণ বিপদ আছে। অন্যদিকে যদি বলেন আমাদের দেশে তো ওনার একটা সুবিধা আছে, কোনো বিরোধী দল নাই, তাই সরকারের প্রতিবাদ করার মতো আমরা 2-4 জন একটু কথা বলি, এটা তো আমাদের কথা তো কোনো মূল্য নেই। আমরা ইন্ডিভিজুয়াল একটা যা আমার বিরোধী দল আসলে হয়নি কেন, তারা কেন কথা বলতে পারে? খুবই খারাপ তারা। আপনারা যদি পারেন তাহলে বিএনপির মতো একটি বড় দল, আমি তো মনে করি বিএনপি করোনাগ্রস্ত হয়ে গেছে, এটা একদম পরিষ্কার হয়ে বলেছি। তাদের মাথা কিছুই খেলছে না, তারা যেটা জিনিসটাকে সেরকম চিন্তা নাই। এই যে দেখেন সরকার তো চাইবেই আমাকে বেকায়দায় ফেলতে, খুব টেক্টফুলি করেছে আমার মতে। আই অ্যাডমায়ার হাসিনা। উনি তোমরা চাও জেলের বাইরে দিছি, কিন্তু এটা তো জেলের চেয়েও খারাপ। উনি কথা বলতে পারবেন না, মিটিংয়ে যেতে পারবেন না, দেখা করতে পারবেন না, চিকিৎসা করতে পারবেন না। তো তাদেরটা বোঝা উচিত ছিল। তার মানে তাদের মানসিক তাদের চিন্তা ভাবনা করার কোনো লোক নাই তাদের মধ্যে। তারা ওই যে কথাটা বলছিল, এরা সরকারের থেকে আগের আরাম আয়েশ পেয়ে আর কিছু এরা সবগুলিকে বিদায় করা উচিত। আমাদের স্ট্যান্ডিং কমিটির একজনও থাকা উচিত না এরা। তাহলে যেটা হচ্ছে কি, এখন খালেদা জিয়ার একটা ইমেজ ছিল, যত কথা বলে এটা তো না করতে পারবেন না, ইমেজ ছিল, সুন্দরী মহিলা ছিল, হাত নাড়লে লোক দেখার জন্য দাঁড়াইতো। কিন্তু এখন আমি বলি 8-6 মাস যদি উনি জেলে থাকেন, ওনাকে ভুলে যাবে। জেলের বাইরে আছেন উনি? না, জেলের বাইরে থাকলে জেলের চেয়েও খারাপ, যে কথা বলতে পারে না, উনি ভুলে যায়। তাই উনারও কিছুটা, উনার যেটা চরিত্র ছিল অনমনীয়, বলেছে দেখো আমাকে যদি দাও, আমাকে থেকে চিকিৎসা করতে বাইরে যেতে হবে, এতটুকু না নিয়ে আসলে উনার বলা উচিত এখন আমাকে জেলখানায় ফেরত দাও, তাহলেও হবে এখন। তবে উনি যদি বুদ্ধিমানের মতো কাজ করলে ওনার এই সময় যতটুকুই পেয়েছেন এর মধ্যে দিয়ে ওনার কাউন্সিল মিটিংটা করা উচিত। কাউন্সিল মিটিং করে সব বুড়াদের খেদিয়ে দেওয়া উচিত। এই মওদুদ, মোশাররফ, জমিরুদ্দিন কাউকে রেখার কোনো এত বয়স হয়েছে, যেমন আমার থেকে আমি আপনার এখানে আসতে হলে একজনকে বলি যে ভাই ধরো তো, সুতরাং আমার দ্বারা হবে না, এটা আমাকে বুঝতে হবে। আমার ব্রেন ঠিক থাকতে পারে কিন্তু আমার শারীরিক ফিজিক্যালি এটা নেই। সেই জন্য এখন ওনারা যদি একটা ইয়াঙ্গার 500 লোক এনে মনোনীত না করে ওনাকে নির্বাচিত করতে হবে। নির্বাচিত করলে তার শক্তিটা বেশি হয়। নির্বাচিত যদি হয় তখন তারা ইয়াঙ্গার, ওদের তো আছে, ওদের কী বলে খোকন আছে, এই আছে আমাদের হাফিজ আছে, না ওদের তো লোকজন নাই, তারা মুক্তিযোদ্ধা, তাদেরকে দিলে সেটা। আর ওনার হাতে রাখলেই হবে 4-5টা, ওনার আর চেয়ারম্যান থাকা উচিত না আমার মতে। উনি শিশুর বিদা চিফ অ্যাডভাইজার অথবা অন্য, যেহেতু ওনারা জেলে। আর তারেককে এইটাকে একদম পরিষ্কার কথা, তারেকের কথা ভুলে যাওয়া উচিত তাদের। তারা নতুন নেতৃত্ব আসতে হবে। একটা কাজ তারা করতে পারে, তাদের পরিবারের সম্পর্ক আসলে জাইমাকে ফেরত আনতে পারে। জাইমা ইয়াং আছে, তালি আছে, হাসিনার কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। হাসিনা একদিকে স্নেহ করতে হবে তাকে, অন্যের সাথে যে ব্যবহার করে জাইমার সাথে সে তাকে মেয়ের মতো দেখবে। ডাক্তারও বটে, হ্যাঁ সেটি। তাহলে হবে কি জিনিসটা, যেমন আগের দিনের রাজনীতিবিদরা কে ছিলেন, বঙ্গবন্ধু ফজলুল কাদের চৌধুরীকে দেখতে জেলখানায় গেছেন, সবুরকে পয়সা দিয়েছেন, শাহজিদের খোঁজ রাখছেন,
জহিরকে, এটাই রাজনীতি। আপনার আমার সাথে দুটো ভিন্ন মত, কিন্তু আপনি আমার খোঁজ রাখবেন। যেমন আমার অসুখ হয়েছে, তোফায়েল আমাকে ফোন করেছে, আসলে ভালো আছেন কি না কিছু। সেটা রাজনীতিবিদের ধর্মই হবে আমার প্রতিপক্ষ মানে আমার শত্রু না, আমার প্রতিপক্ষ কিন্তু শত্রু না। সে কিন্তু এখানে বিএনপির একদম নির্জীব হয়ে গেছে, এটা খুব খারাপ। তো লাস্ট কথাটা বলি, এই করোনা কিন্তু আওয়ামী লীগকেও এফেক্ট করেছে। তারা বদির আর অন্ধ হয়ে গেছে। যারা যেমন ধরেন আজকে কামাল আমাদের অর্থমন্ত্রী কেন দুবাই গেলেন চোখের চিকিৎসা করতে? চোখের বাংলাদেশে ভালো, আমার চোখের চিকিৎসা আমি ওই মাথা পর্যন্ত সব দেখতে পাই, তো চোখের চিকিৎসা ছানি পড়ার এইটা একটা ব্যাড এক্সাম্পল হয় আর কি। ওনারা ইয়াং, সুতরাং এই জন্য আজকে আমি একটা আপিল করছি মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে, আপনি যেখানে চাই চিকিৎসা করতে পাঠায় না, কী আসে যায়, কী আসে যায়। আপনি আপনার রাজনৈতিক, আপনি রাজনীতিবিদ, আপনি প্রশাসক না কেবল, এখন ঘরে আবদ্ধ হয়ে গেছেন, আমলারা চালাচ্ছে। আমি জানি না যে কয়বার কয়দিন দেখা হয়, কয়বার তার সাথে তর্ক করতে পারেন, কিন্তু বঙ্গবন্ধুর সাথে যে কোনো লোক, আমি তো তার দলের না, তর্ক করতে পারতাম। আমার মতে ওইটাই হলো রাজনীতিবিদের সবচেয়ে বড় চরিত্র। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে আবার আসবো আমি। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, যেটি জাফরুল্লাহ চৌধুরী বললেন যে বঙ্গবন্ধুর সাথে সবাই তর্ক করতে পারতো, বঙ্গবন্ধুর দরজা সবার জন্য অবারিত ছিল, সবাই যেতে পারতো, তো বাংলাদেশের রাজনীতিতে সেই ধারা আর টিকে থাকেনি কেন? কেন রাজনীতিবিদরা তার কর্মীদের? ধন্যবাদ এসিটিভির দর্শকবৃন্দকে, ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ সাহেব। উনি অনেকগুলি কথা বলেছেন, কালের সাক্ষী। হ্যাঁ, এটা ঠিক কথাই বলেছেন। আমরাও গর্ববোধ করি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাবার অনেক গুণ পেয়েছেন। না না, আমিও খুব অত্যন্ত ওনার পছন্দ। আমি তো আপনার, এবং আমরা মনে করি সাম্প্রতিককালে বেগম খালেদা জিয়ার, সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার জেলের বাইরে থাকা, এটা কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত। বিএনপি যেটা বলেছিল আন্দোলন করে আইনগতভাবে তাকে বের করে নিয়ে আসবে, সেটা কিন্তু হয়নি। বঙ্গবন্ধু কন্যাই কিন্তু সেই উদারতা দেখিয়েছেন। প্রথম 6 মাস দিয়েছেন, আরও 6 মাসের জন্য সেটা করেছেন। আমরা ওনার সাথে আসলে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতাম, আমাদের সময় আসলে উনি বাংলাদেশে আসেন, আমাদের সুযোগ হয়েছে। আমরা যখন ছাত্রলীগ করতাম, ওনার সাথে দীর্ঘ সময় আড্ডা দেওয়ার, কথা বলার। উনি কিন্তু একজন প্রশাসক, প্রধানমন্ত্রী, উনি প্রশাসক, একজন নেত্রী। ওনার কিন্তু অনেকগুলি গুণ এবং সবগুলি উনি মেনটেন করে চলছেন। আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের কোথায় কি আছেন উনি খোঁজখবর নিচ্ছেন। আমাদের প্রয়াত অনেক নেতার পরিবার, আমাদের অনেক ত্যাগী নেতা, উনি খোঁজখবর নিচ্ছেন। আমাদের বিভিন্ন শিল্পী, কলাকুশলী কারা কেমন আছেন খোঁজখবর নিচ্ছেন। হ্যাঁ, আপনি অনেকগুলি কথা বলেছেন করোনাময় কালে। এটা আমাদের সমস্যা না, সারা বিশ্বের সমস্যা। আমরাও কিন্তু এটার জন্য প্রস্তুত ছিলাম না, তাই না? আমাদের কিটটা বাইরে থেকে আনতে হয়েছে প্রথম দিকে, বা এখন আনতে হচ্ছে। হবে কি করে? সেই তর্কে আমি যাব না, সেটা আপনি চেষ্টা করেছেন। হ্যাঁ, কিন্তু দেখুন প্রথম যখন এই আইইডিসিআর করেছিল, এখন কিন্তু প্রায় 66 জায়গায় এটা টেস্টটা হচ্ছে। 90টার মতো আমরা আস্তে আস্তে কিন্তু এটা বাড়াতে পেরেছি, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এটা হয়েছে। এবং প্রথম দিকে আমরা একটা ভীতিকর অবস্থার মধ্যে ছিলাম। তারপরেও লক্ষ্য করে দেখেন আমাদের সমস্যা দুইটা ছিল, একটা মানুষের জীবন আর একটা জীবিকা। আমাদের এমন কোনো বাজেট নেই যে আমরা 2 কোটি লোককে বসে খাওয়াবো না। সেটাতে আমেরিকা পেরেছে, সপ্তাহে সপ্তাহে রেশনিং দিয়েছে, তারা খেয়েছে। আমাদের সে অবস্থা নেই। তারপর লক্ষ্য করে দেখেন উনি করোনা সমাপ্তের পরপরই একটি প্রণোদনা প্যাকেজ দিয়েছেন 19টি, 1 লক্ষ কোটি টাকার বেশি। কারণ কোনো একটা সেক্টরের জন্য বসে না পড়ে, না আমাদের গার্মেন্টস সেক্টর দিয়ে আসতে হয়, আমাদের বিদেশি লেবার দিয়ে আমাদের আর্ন করতে হয়, এইগুলো যেন বন্ধ না হয়ে যায়। পাশাপাশি আমাদের 2টি বড় উৎসব, 2টা ঈদ, কুরবানির বাজার এর মধ্যেই গিয়েছে। এবং তখন কিন্তু আপনারা বলেছিলেন যে গার্মেন্টস খুললে মহামারী দেখা দেবে, রাস্তাঘাটে লাশ পড়বে, আক্রান্ত হবে। হ্যাঁ, এটা অনেকে বলেছেন। শুনেন, তখন যদি সীমিত আকারে আমাদের এই গার্মেন্টসগুলি খোলা না হতো, আমরা কিন্তু বিশ্ববাজারটা হারিয়ে ফেলতাম। না না, ওটা ঠিক কাজ করেছেন, তাই না? ঠিক একইভাবে দেখেন উনি 2টি ঈদের সময় 2,500 টাকা হলেও উনি কিন্তু 50 লক্ষ পরিবারকে দিতে চেয়েছেন। আমাদের প্রত্যেকটা সেক্টর বলে, নন এমপিভুক্ত, কওমি মাদ্রাসা, মসজিদের ইমাম বা ছোটো ছোটো পেশায় যারা আছেন, বিজিডিবিতে খেতেন, উনি কিন্তু দিয়েছেন। 2টা ঈদে বরাদ্দ দিয়েছেন যাতে ন্যূনতম সুবিধাটা পান।
এটা কিন্তু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে ওনার যে সচিবালয়, ওনার যে প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে। পাশাপাশি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ শুধু ক্ষমতাই না, দুর্দিনে দুর্যোগে জনগণের পাশে ছিল, যেটা সাক্ষী আপনি। বঙ্গবন্ধু নেতৃত্বে ছিল 3 যুগ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আছে 4 যুগ। আমরা ওনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। এবং লক্ষ্য করে দেখবেন আমরা সাংগঠনিক রাজনীতি করি নাই, কিন্তু আমরা কিন্তু জনগণের পাশে ছিলাম। এবং জনগণের পাশে থাকতে গিয়ে ইতিমধ্যে আমরা 54টা জেলায় 522 জনকে হারিয়েছি। এখানে আমাদের সাবেক মন্ত্রী, সাবেক এমপি অনেকেই কিন্তু প্রাণ দিয়েছে। আমাদের সিলেটের সাবেক মেয়র, তারা প্রাণ দিয়েছে। এখনও কিন্তু আমরা করুণাময় লোকের পাশে আছি। কারণ আপনি তো জানেন যে এটার ভীতিকর অবস্থা ছিল। এই জন্য আমি ডাক্তারদের এবং পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই। কারণ নিজের পিতা মাতা মারা যাওয়ার পর সন্তানরা সেই ডেড বডি ধরতেন না, মাটি দিতেন না। আমরা এমন একটা ভীতিকর অবস্থা ছিল, এটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপরে আবার আপনার কথা শুনবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। আমরা আলোচনার পরে আবার বিরতির পর আবার আলোচনা যাচ্ছি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, যেটি বলছিলেন যে আমরা আলোচনা করছিলাম রাজনীতি নিয়ে, বিশেষ করে সংকটকালীন সময়ে গণমানুষকে প্রাধান্য দিয়ে। আমরা রাজনীতি করতে চাইনি, আমরা চেয়েছি দুর্যোগে সুদিনে দুর্দিনে আমরা জনগণের পাশে ছিলাম। এবারও করুণাময়ে আওয়ামী লীগ জনগণের পাশে থাকার চেষ্টা করেছে এবং এই জন্যই আমাদের অনেক নেতাকর্মীকে ইতিমধ্যে প্রাণ দিতে হয়েছে। হ্যাঁ, আজকে দেখেন এখন আমরা প্রায় 206 দিনে পা দিয়েছি করুণাময় কালে। আমাদেরকে এখন যেহেতু বিশ্বে এখনও স্বীকৃত কোনো ভ্যাকসিন বের হয়নি, যদিও রাশিয়া একটা বের করেছে, বাট সেটা রাশিয়াতেই এখনও ঠিকমতো নেওয়া হয়নি, সেহেতু আমাদেরকে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক সচেতনতা বাড়াতে হবে। আমাদেরকে ন্যূনতম, আমরা মনে করি মাস্কই আমাদের ভ্যাকসিন, অত ন্যূনতম এই ব্যবস্থাটা আমাদের রাখতে হবে পরিবারকে। হ্যাঁ, জাফর স্যার একটা কথা বলেছেন, করোনাও আক্রান্ত, মানে আওয়ামী লীগের রাজনীতিও করোনা আক্রান্ত না, এটা আমি এটা আর বলছি, সেটা হলো যে আমরা সবগুলি সেক্টরকে চালু করতে হয়েছে, ব্যাংক, বিমা, গার্মেন্টস চালু করতে হয়েছে আমাদেরকে টিকে থাকার জন্য। ওটা ঠিক কাজ করেছেন। হ্যাঁ, কিন্তু আমরা যদি এখন, আমরা যেমন সচেতন, আমরা যদি স্কুলটা খুলে দিই, যেমন আমাদের একটা বড় সমস্যা এসএসসি পরীক্ষা, এইটা আমরা নিতে পারছি না, যদিও নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। এটা না নিলে একটা সেশন মার খেয়ে যাবে, বিশ্ববিদ্যালয়গুলো একটা সেশন লস করবে, 14 লক্ষ ছেলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। কিন্তু আমরা যদি স্কুল পর্যায়ে বা প্রাইমারি স্কুলে খুলি, ওরা তো স্কুলের মাঠে গিয়ে একটা দৌড় দেবে, যেটা ওদের প্রাত্যহিক ব্যাপার, এই যে খেলাধুলা করবে, এইটা এই মুহূর্তে ওরা তো সেই সচেতন হয়নি। সো এই মুহূর্তে, আর এটা আমরা বলছি আগামী শীতে নভেম্বর ডিসেম্বরে এটার প্রকোপ বাড়তে পারে, তাই আমাদেরকে অপেক্ষা করাই উচিত। হ্যাঁ, আমরা এটা নিয়ে এখন কোনো রাজনীতি করতে চাই না, আমরা চাই সকল দল, কেন এটা একটা বৈশ্বিক বিপর্যয়, বৈশ্বিক মহামারী, এটা ভারত। কিন্তু আপনারা সকল দলকে তো একবারও ডাকেন না। না দেখুন, আমি যদি বলি বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, আওয়ামী লীগের চেয়ে কিন্তু জাতীয় পার্টি বিএনপি কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় কম দিন ছিলেন না। তারা তাদের অবস্থান থেকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত, অর্থনৈতিকভাবে তারা হৃষ্টপুষ্ট। কিন্তু আমরা এই 206 দিনে ফটো সেশন ছাড়া, টকশোতে কথা বলা ছাড়া, সরকারের সমালোচনা ছাড়া আমরা কিন্তু সেটা দেখিনি। আমাদের সরকার কিন্তু একটা ক্রাইসিস পিরিয়ড পার করতে পেরেছে, যখন আসলে মানুষের খাদ্যের সমস্যা ছিল, কাজের সমস্যা ছিল, মানুষ বেরোতে পারছিল না, যারা প্রতিদিন কাজ করত তাদেরকে কিন্তু সরকার একটা সাবসিডি দিয়ে টিকিয়ে রেখেছে। এখন আমরা সীমিত আকারে সেটা বের করতে যাচ্ছি, বাট আমাদের ব্যক্তি সচেতনতা খুবই প্রয়োজন। এটা না হলে আমরা মনে করি আগামী শীতে এটা আর প্রকোপ বাড়তে পারে। এই ক্ষেত্রে আমরা মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু নির্বাচন আসলে ভোট পাবেন, ক্ষমতায় যাবেন না, এখনই সেটা কাজ করা দরকার এবং জনজনকে সচেতন করা উচিত। এটা ক্যাম্পিং হওয়া দরকার, তাহলে আমরা মনে করি আমরা প্রতিরোধ করতে না পারি, আমরা টিকে থাকতে পারবো। কেন, যেহেতু আমেরিকাই পারেনি এখনো, আমেরিকার প্রেসিডেন্ট আক্রান্ত হয়েছে, তাই না, বা ইউরোপের কতগুলি কান্ট্রিতে আমরা দেখছি এটার প্রকোপ আবার বাড়ছে। আবার স্কুল কলেজ, কালকে দেখেছি নিউ ইয়র্কের 39টা স্কুল
করোনা আক্রান্ত হয়েছে, অর্থাৎ তারা যেভাবে স্কুলগুলি চালু করেছিল আবার সেগুলি বন্ধ করতে হবে, ঠিক ইউরোপে হচ্ছে। আমরা চাই না এটার অবস্থা না থেকে স্কুলগুলি চালু করতে। জি, তাহলে আমরা মনে করি আমরা একটা মিনিমাম অবস্থায় থাকবো। জি, রিয়াজুল কবির কাউসার, আপনার কাছে আবার আসবো আমরা। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যেটি রিয়াজুল কবির কাউসার বললেন যে করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে আকাঙ্ক্ষা বা অভিপ্রায়, সেটি রাজনৈতিক দলগুলোর মধ্যে কমতি ছিল, বিশেষ করে অন্য দল বলতে যেটি বুঝিয়েছেন তিনি নিশ্চয়ই জাতীয় পার্টি সহ। কিন্তু সেই অবস্থান আসলে কেন হলো, যেটি জাফরুল্লাহ স্যার বলছেন যে সবাইকে নিয়েই এগিয়ে যাওয়া উচিত ছিল? জি, ধন্যবাদ। বাংলাদেশের যতগুলো সফল আন্দোলন হয়েছে প্রত্যেকটাতে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল। মানে গত 60 বছরে কোনো আন্দোলনই আওয়ামী লীগকে ছাড়া সফল হয়নি, এটা কিন্তু বাস্তবতা। এরশাদ স্যারের আমলেও তাই। আর যতগুলো দুর্যোগ এসেছে সেই 60-এর দশক থেকে 50-এর দশক থেকে শুরু করে তখন বঙ্গবন্ধু নিজেই এগিয়ে যেতেন। প্রতি দুর্যোগেই আওয়ামী লীগ জনগণের পাশে ছিল, সাহসিকতার সাথে ছিল। এটা আওয়ামী লীগের একটা অনবদ্য প্রো পিপল অ্যাপ্রোচ, অস্বীকার করার উপায় নাই। এখন 13 বছর ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগ তাদের 260 জন মেম্বার অফ পার্লামেন্ট, 50-60 জন ক্যাবিনেট মেম্বার, সহস্রাধিক কোটিপতি, নব্য কোটিপতি এবং অসংখ্য ধনী নব্য ধনী সমন্বয়ে যে দলটি এখন তৈরি হয়েছে, মানুষের বিপদে এই দলটি আর্থিকভাবে যে সাহায্যটা করতে পারবে, এটা বাংলাদেশে আর কোনো দল পারবে না। খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের কাজের সাথে অন্য কোনো দলের এখানে তুলনা করা ঠিক না। তবে সব দলই চেষ্টা করছে, লিমিটেড রিসোর্স নিয়ে চেষ্টা করছে। জাতীয় পার্টিও করেছে। আমাদের লিয়াকত হোসেন খোকা, আমি আমার এলাকায় 50 লক্ষ টাকার উপরে ত্রাণ দিয়েছি, আমি একজন মধ্যবিত্ত মানুষ অনেকভাবে। এবং আমাদের সাদের সাদ, তারপরে আমাদের সাবলু চৌধুরী, অন্তত 7-8 জন পাবেন যারা 50 লক্ষ থেকে 2 কোটি টাকা নিজের এলাকায় খরচ করেছে। প্রত্যেকেই ছোটো ছোটো করে করেছে। যে আমাদের ডাক্তারের টিম করা হয়েছে, তারা ডাক্তার করছে। বিএনপিও চেষ্টা করেছে যতটুকু পেরেছে। কিন্তু সমস্যাটা যেটা হলো যে এটা আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করে লাভ নেই। আরেকটা হচ্ছে কর কে নেয়। কর তো আর বিএনপি জাতীয় পার্টি নিচ্ছে না, সরকার নিচ্ছে। সরকার মানে তো এখন আওয়ামী লীগ এবং সরকার তো এখন আলাদা করা যাচ্ছে না। পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যান্ড ব্যুরোক্রেসি, এই দুটো এখন মিলেমিশে এক হয়ে গেছে। কর যেহেতু সরকার নিচ্ছে, দায়িত্ব তো সরকারের। সরকারকে বাকিরা সহযোগিতা করবে। হ্যাঁ, আমাদেরকে, আমি এমপি হিসাবে যখনই আমার এলাকার পুলিশরা অত্যন্ত দায়িত্ব পালন করেছে, আমি বলবো পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে বা সাম্প্রতিক সময় কক্সবাজারের ঘটনা নিয়ে কিছুটা তাদের ইমেজ সংকট হলেও করোনায় তারা অসাধারণ সাহসী ভূমিকা পালন করেছে। ফ্রন্ট ফাইটার হিসাবে নিজেরা বুক পেতে দিয়েছে, নিজেরা লোকজনকে ঠেকিয়েছে, হাত দিয়ে ঠেকিয়েছে, আমি দেখেছি। কখনো কখনো রুড হয়েছে। অসাধারণ ভূমিকা পালন করেছে পুলিশ। এবং পুলিশের পাশাপাশি সব জায়গাতেই লোকাল রাজনীতিবিদরা যেখানে কাজ করেছে, সে জায়গাতেই সফল কিন্তু করোনা প্রতিরোধ সম্ভব হয়েছে। এবং আমি আমার এলাকার যেমন 17 জন ডাক্তার ছিল, একজন ডাক্তারও স্টেশন ছেড়ে যায়নি। 2 জন ডাক্তারের করোনা হয়েছিল, তারপরও বাকি ডাক্তাররা অফিস করেছে। কোনো প্রকার আমরা স্বাস্থ্যের ডিসরাপশন হতে দেয়নি। এটা আমরা টিওনো মহোদয়, ওসি মহোদয়, আমরা মিলে একত্রিত কাজ করেছি। এখানে যদি এই 3টা এলিমেন্টের একটা এলিমেন্ট সরে থাকতো, তাহলে এটা সফলভাবে করা যেত না। এখানে একটা প্রবলেম হচ্ছে, অনেক রাজনীতিবিদ মনে করছে, আমিও মনে করছি। কালকে একটা আর্টিকেল আমি শেষ করে দিচ্ছি। বানি ইয়াসমিন হাসি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, উনি কালকে বাংলাদেশ প্রতিদিন একটা খুব চমৎকার আর্টিকেল লিখেছে, আমলা রাজ্যে রাজনীতিবিদ যখন কামলা। এবং সেখানে তিনি খুব ডিটেলসভাবে বলেছে যে অতিমাত্রায় সরকার আমলা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, রাজনীতিবিদরা অস্বস্তিতে ভুগছে, রাজনীতিবিদরা কর্নার হচ্ছে, সাই ফিল করছে। এই যে এবার করোনায় ঝাঁপিয়ে পড়ছে না কেন রাজনীতিবিদরা, কারণ ঝাঁপিয়ে পড়ার পরে প্রয়োজনীয় সরকারি যে অনুদান, সরকারি যে ব্যাকআপ সাপোর্ট, এটা আদৌ এমপিরা পাবে কিনা, উপজেলা চেয়ারম্যানরা পাবে কিনা, এটা নিয়ে কনফিউশন আছে। এবং এই কনফিউশনটা যৌক্তিক। এবং উনি একটা কথা বলেছে, বানি ইয়াসমিন হাসি, যে আইসোমরফিক মিমিক্রি, ওনার মতে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো করা হয়েছে, নির্বাচন কমিশন, তারপরে দুর্নীতি দমন কমিশন বা অন্যান্য কমিশন বা অন্যান্য প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, বা এগুলো সবগুলোর মধ্যে আসলে এগুলো পশ্চিমা আদলে করা হয়েছে, মিমিক্রি টাইপ। কিন্তু এগুলো আমাদের দেশের জন্য কাস্টমাইজলি কাজ করছে না। এখন পলিটিক্স মানে কি? এম্পাওয়ারমেন্ট, জনগণের এম্পাওয়ারমেন্ট। জনগণের এম্পাওয়ারমেন্টটা কীভাবে হবে? ব্যুরোক্রেসিও জনগণের অংশ, পুলিশও জনগণের অংশ, সবাই জনগণের অংশ। কিন্তু রাজনীতিবিদের সাথে জনগণের সরাসরি কানেকশনটা থাকে। এই রাজনীতিবিদের যদি আপনি এম্পাওয়ারমেন্ট না করেন, তাহলে জনগণের এম্পাওয়ারমেন্ট হবে না। এবং সেটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ। কেন? কারণ আওয়ামী লীগ জনমানুষের দল, আওয়ামী লীগ রাজনৈতিক দল। আওয়ামী লীগ ভাষা আন্দোলন করেছে, আওয়ামী লীগ 6 দফা আন্দোলন করেছে, আওয়ামী লীগ 71-এর মুক্তিযুদ্ধ করেছে। সেই সময় একমাত্র দল ছিল, স্যাররা তো নিজেরা সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন। এবং নট অনলি দ্যাট, 76 থেকে 75 থেকে 96 আওয়ামী লীগের যে টেনাসিয়াস এবং ট্রাজিক জার্নি, এই জার্নিটা আওয়ামী লীগ কাদেরকে নিয়ে করেছে? এই সাধারণ নেতাকর্মী নিয়েই তো করেছে। শেখ হাসিনাকে ভালোবাসতো, বঙ্গবন্ধুকে ভালোবাসতো, মিছিলে দাঁড়িয়ে গেছে, গুলি খেয়েছে, হ্যাঁ, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে, হ্যাঁ, এরকম ঘটনা তো আওয়ামী লীগের প্রচুর ঘটেছে। সেই জনগণ, সেই রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশ চলা বা
তাদের ক্ষমতা কমিয়ে দিয়ে দেশ চলা, এটাই ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি আওয়ামী লীগ হবে, আমি যেটা অনুভব করি। কারণ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেই জন্য আমাদের মনে হয় একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ, একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে। ব্যুরোক্রেসি কোথায় কাজ করবে, পলিটিশিয়ান কোথায় কাজ করবে, অ্যালোকেশন ভাগ করার কথা। আমি এর সাথে একটু অ্যাড করি যে আমাদের সবসময় আমরা একটা সোলার বরাদ্দ পেতাম প্রতি বছর 1.5 কোটি টাকা 2 টাকার। এই বছর চিঠিতে দেখলাম কোনো সোলার অ্যালোকেশন বরাদ্দ দেওয়া হচ্ছে না। এই সোলার অ্যালোকেশনটা এমপিরা সরাসরি দিত, আমি জানি না এটা কোত্থেকে আসলো। কিন্তু 37,000 কোটি টাকা কিন্তু পরিচালন ব্যয় বাড়ানো হয়েছে বাজেটে, 37,000 কোটি, যেটা দিয়ে আপনি 37,000 লোককে 1 কোটি টাকা করে দিতে পারতেন। অর্থাৎ করোনায় যে ইকোনমিক ধাক্কা, এটা 37,000 কোটি টাকা প্রণোদনা দিলে মাঠ পর্যায়ে এটা আমরা উঠে আসতে পারতাম। কিন্তু আমরা পরিচালন ব্যয় বাড়াচ্ছি, বেতন, এসি, গাড়ি এগুলোতে বাড়াচ্ছি। তো এখানে একটা চিন্তা করার সুযোগ আসছে সর্বদলীয়। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আবার আসবো। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যেটি শামীম হায়দার পাটোয়ারি বললেন যে জনসম্পৃক্ততার একটি অভাব আছে, যেখানে হয়তো উনি উল্লেখই করলেন যে আমলাতন্ত্রে গিয়ে রাজনীতিবিদরা আসলে ব্যারিস্টার পাটোয়ারি একদম খুব খাঁটি কথা বলেছেন, খুব পরিচ্ছন্নভাবে বলেছেন। আজকে আমি যেটা বুঝি না, আওয়ামী লীগের একটা বিরাট অ্যাডভান্টেজ আছে, একটা তার ঐতিহ্য আছে, দল বড় আছে, সে সব কিছু, তারপরে হাসিনা অনেক উপরে নিয়ে গেছেন সব কিছু মিলে, তারপরেও উনি জনসাধারণের সাথে মিশতে চাচ্ছেন না। এর কারণটাকে আজকে আমি পত্রিকায় দেখলাম যে আমাদের এখানে যেমন যৌন নিপীড়নের হচ্ছে, পশ্চিমবাংলাও একটাই, সেখানকার তাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি নেতৃত্ব দিয়ে মাঠে নেমেছেন। এইটাতে হলো কি, তাদের নেতাকে দেখলে মানুষ অনেক ইন্সপায়ার্ড হয়। এবং আজকে এই সব জিনিসগুলি কমার জন্য হাসিনাকে আমরা সামনে দেখতে চাওয়ার জন্য, সেই জন্য উনি কেন মিটিং ডাকবেন না আমি বুঝি না। যে উনি যদি ডাকেন, সে থাকে, ইনি থাকে, আমরাও পিছনে থাকি। আজকে উনি এই কথায় আপনারা, আমি তো এই কথা এখানে তো ধরি না, এখানে তো আপনি আসতেছেন না কেন, তাহলে সাহেব আপনি যান না ওইখানে যে কাজটা করেন না, বা পাটোয়ারি আপনাদের কে না করেছে, আমার ওটা আপনারা দুজনে মিলা করেন। কারণ এই জিনিসটার জায়গাতে ওনার সবচেয়ে বড় একটা ডিফেক্ট আমার মতে, উনি কথা বলতে চাচ্ছেন না, না উনি নিজের দলের রাজনৈতিক কর্মীদের সাথে, না অন্যদের সাথে। এটা একটা জাতীয় দুর্যোগ। আজকে উনাকে যেটা করেছে, এটা প্রত্যেক পেশার কতগুলি আছে, আমলারা ওনাকে কবজা করেছে, আমলারা কতগুলি অন্যায় সুবিধা নিয়েছে। যেমন কি আজকে তারা হলো সিনিয়র সেক্রেটারি হবে, ফলে হয় কি, আমি সিনিয়র সেক্রেটারি হওয়ার জন্য উনি যে কী বললে খুশি হবে সেই জাতীয় কাজ করি। আমি যে সত্য কথাটা বলবো যে এটা, যেমন কি আমি বলছি যে ওনার সৌদি আরবেতে যাওয়া উচিত, এই কথা শুনে আমি জানি এটা যদি যায়, জাফরুল্লাহকে আমাকে বুদ্ধি দিতে চায়, ডাক্তাররা গ্রামে থাকে না, দিতে চায়। কিন্তু আমি মনে করছি তো ওনার ভালো কাজের আমি অংশীদার হতে চাই, আসলে ওনার পাশেই দাঁড়াতে চাই। যদিও আমি ওনার রাজনীতি করি না, ওনার রাজনীতি করে না, আমি সমাজতন্ত্রের লোক, সুতরাং কিন্তু ওনার ভালো কাজটাকে আমি সমর্থন করি। সেই জন্য কথা বলতে হবে। এখানে ওনার একটা সমস্যা হচ্ছে আমলারা। আজকে আমি মনে করি আমলারা ওনারটা বিরাট, ওনারা ঘরে আটকে রেখেছে তাকে কেন বেরোতে পারবেন না উনি? কেবল ডিজিটালে করুক, দুটার জায়গায় কেন যাবেন না? আগে তো উনি যেতেন, সেখানে পাবলিকলি উনাকে দেখলে আমরা ইন্সপায়ার হই, আমরা যে না উনি সুস্থ আছেন, ভালো আছেন। উনি তার বলছে যে এখানে আপনারা এই যে মাস্কটা পরেন নাই, আমি কি সব পরাইয়া দেবো তোমাদের আইসা এটাকে? আজকে স্কুল খুলি নেই, তুমি আপত্তি করতেছ তোমাদের ছোঁয়াচে হবে, তো এটা হাফ করে করতে চাই, এটাকে হাফ। আজকে গার্মেন্টসটা না খুলে দিলে, যে কথা রিয়াজুল বলেছে, আমার তো ইকোনমি আরও হয়ে যেত। আমার 1 কোটি লোক, 1,12,00,000 লোক বিদেশে কাজ করে। আমাকে উনি একমাত্র আমাদেরকে সেভিয়ার আমি বলি। এটাকে এইটাতে আজকে উনাকে পৃথিবী ভ্রমণ করতে হবে। উনি ছাড়া এটা সৌদি আরবেতে, আমি আবার রিপিট করছি, উনার যেহেতু সৌদি আরবের আকাঙ্ক্ষা আছে WTO হবে, যে নেগোশিয়েট করতে হবে তাকে, বলতে এইসব রোহিঙ্গা ফিরত নেওয়ার কথা বলো না, তোমার দেশে 60,000 তুমি এটা তো আমার নাগরিক না। চীনাকে অমুককে এইসব জায়গাতে
এই জন্য বলছি যে কথা বলতে হবে ওনাকে মিটিংয়ে তো উনি যথেষ্ট বাকপটু আছেন, উনাকে তো কথায় হারাতে পারবো না। উনার ভয়টা কিসের? উনি যদি হতো, উনি তৎকালীন ওনার স্ট্রেট আছেন। আর তাছাড়া ওনার একটা এই গুণ কি, উনি অনেক কিছু মনে রাখতে পারেন। জানেন, উনি প্রায় 40-50 বছর আগে ইডেনে যখন উনি নির্বাচন করেছিলেন, ইডেন কলেজে, আমার বোন ছিল তার প্রতিদ্বন্দ্বী। আমার বোন আলিয়া ছিল এই ছাত্র ইউনিয়ন থেকে, উনি ছাত্র, এখনও উনি মনে রেখেছেন। দেখা হলেই বলে আপা কেমন আছে। এই যে জিনিসটা, এইটাই হলো পলিটিশিয়ানের সবচেয়ে বড় গুণ। ভালো আছে, কী আছে, মাস্টার করে, ছেলে মেয়ে কী। উনি অত্যন্ত আন্তরিকতার সাথে কথা বলতে পারেন। দেশবাসী আমরা ওনার দ্বারা ইন্সপায়ার্ড হব। ঠিক একইভাবে বলতেছি, আপনি আর খালেদা জিয়াকে এখন যেখানে চাই চিকিৎসা করতে পাঠায় দেন, তাতে আপনার লাভ বেশি হবে। জি, জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে আবার আসবো আমরা। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, যেটি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন যে কথা বলার যে রাজনীতি, বা কথা বলতে তো সমস্যা নেই, যে মানুষের করোনাকালীন সময়ে বিশেষ করে আরও একটি রাজনৈতিক দল, অন্য যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনার প্রসঙ্গে তিনি বলেছিলেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব অনেকগুলি স্মৃতিচারণ করেছেন। উনি বঙ্গবন্ধুর সাথে কথা বলার সুযোগ হয়েছে, কাজ করার সুযোগ হয়েছে। বঙ্গবন্ধুর একটা ভীষণ ছিল, অবশ্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঠিক একইভাবে লক্ষ্য করে দেখবেন 2009 সালে যখন আমাদের বর্তমান প্রধান, আমাদের নেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিল, তখন অনেকের কাছে একটা হাস্যকর ব্যাপার হয়েছিল। হোয়াট ইজ ডিজিটাল বাংলাদেশ? দেখেন, এই 11 বছরের মাথায় আজকে করুণাময় কালে যদি বাংলাদেশ ডিজিটাল না করা হতো, আমরা কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম। দেখেন, আর আপনি যেটা বলেছেন, আপনি তো লক্ষ্য করে দেখবেন, মার্চ মাসের 8 তারিখে বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়। উনি কিন্তু পরের সপ্তাহতেই সভা করেছেন, এবং লক্ষ্য করে দেখবেন বিভাগওয়ারি প্রত্যেকটি জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার, গণ্যমান্য চেম্বারের যে যারা নেতা, সবার সাথে উনি কথা বলেছেন। কোন জেলায় কি সমস্যা, হ্যাঁ, আমি বলি, আমরা শেষ করতে দেন। ঠিক একইভাবে উনি কিন্তু 3 সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, উপজেলা, হেলথ কমপ্লেক্সও কথা বলার চেষ্টা করেছে, কোথায় কি সুবিধা নেই, এবং উনি তড়িৎ সিদ্ধান্ত দিয়েছেন, এটা করা হোক, এটা লাগানো হোক, আপনার কি সমস্যা। আমলা না, জনপ্রতিনিধি জিজ্ঞেস করা হয়েছে আপনার এই জেলায় সমস্যাটা কি। এতে হয়েছে কি, একটা চিত্র চলে আসছিল তখন যে বাংলাদেশে কোথায় কি লাগবে। ঠিক একইভাবে লক্ষ্য করে দেখবেন, আমাদের কিন্তু গতকাল প্রায় 9 মাস পরে কেন্দ্রীয় কমিটির সভা হয়েছে। পাশাপাশি আমরা আমাদের 23 বঙ্গবন্ধু এভিনিউতে অনেকগুলি সভা করেছি ভার্চুয়ালি, এবং প্রত্যেকটা বিভাগেরই উনি কিন্তু নির্দেশ দিয়েছে, সাংগঠনিক নির্দেশনা, সম্মেলন নির্বাচন মুখ্য না, এখন জনগণের পাশানো মুখ্য। উনি কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিলি বলেছেন, এখানে যাও, সেখানে যাও, এটা দিয়েছেন। এবং দেখেন, এই 16 বছর পর উনি জাতিসংঘে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন। এটা ডিজিটাল বাংলাদেশের ফসল। আমাদেরকে যদি বলা গরিব রাষ্ট্র একসময় বলা হতো, আজকে আমরা কিন্তু সেই জায়গায় যেতে পেরেছি। শেখ হাসিনা কিন্তু একদিনের জন্য বসে নাই, প্রতিনিয়ত কথা বলছেন, মন্ত্রিসভা একনেক সব কিন্তু প্রতি সপ্তাহে হচ্ছে, কোনোটা বসে নেই। এটা হচ্ছে ভার্চুয়ালি। উনি সরকারের সাথে যেমন আছেন, আমাদের দলের সাথে ঠিক একইভাবে কাজ চালিয়েছেন, নির্দেশ দিচ্ছেন কি করতে হবে, উনি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। আর আপনি একটা কথা বলতে কি জানেন, যেহেতু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যেটি বললেন যে করোনাকালীন যেসব কার্যক্রম হয়েছে, সেখানে সরকারের বিশেষ করে সচিবরা দায়িত্ব দেওয়া হয়েছে ত্রাণ কার্যক্রমে, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে, সিভিল সার্জনের সঙ্গে কথা বলছে, কিন্তু আওয়ামী লীগের সাথে বা আওয়ামী সাথে কথা বলা হয় নাই। জননেত্রী শেখ হাসিনা সরকারি প্রধান হিসেবে সরকারের সাথে কাজ করেছেন। উনি কিন্তু পাশাপাশি আমাদেরকে, আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সংগঠনকে ওয়ার্ড ভিত্তিক কমিটি করতে বলেছিলেন, এবং সেই ওয়ার্ড ভিত্তিক কমিটি গ্রাম ভিত্তিক তালিকা করেছে যে কার কি সমস্যা, কোথায় ত্রাণ দিতে হবে, কোথায় গড় দিতে হবে। কারণ আপনি জানেন,
আমাদের একটা মুজিব বর্ষ যাচ্ছে, আমরা যেভাবে উদযাপন করতে চেয়েছিলাম সেটা আমরা পারি নাই। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী কিন্তু এক জিনিস ঠিক করেছেন যে আমরা বের করতে চাই সরকারিভাবে এবং দলীয়ভাবে যে এই বছরের মধ্যে বাংলাদেশে একটেলও গৃহহীন থাকবে না, আমরা অন্তত একটা গড় দেব। যেহেতু আমাদের খাস জমি আছে সেখানে গড়টা দেওয়া হবে, এবং ইতিমধ্যে সারা বাংলাদেশে কিন্তু এই কাজটা দৃশ্যমান হচ্ছে, কেন অনেকগুলি জেলা উপজেলা গ্রামে এই গড়গুলি উঠে যাচ্ছে। আরেকটা করেছেন কি, সেটা তো জাতীয় পার্টি অনেক বেশি করেছিল। আরেকটা হচ্ছে যে এই করোনাময় থেকে আমরা কবে বেরিয়ে আসতে পারবো জানি না, আমাদের মাটির সদ্ব্যবহার করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। আমরা কিন্তু ইতিমধ্যে 1 কোটি গাছ লাগানোর প্রজেক্ট হাতে নিয়েছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন আমাদের কিছু আরো কঠিন সমস্যা করতে হয় তাহলে আমাদের মাটি কাজে লাগাতে হবে, কৃষি বিপ্লব করতে হবে, তাহলে বিদেশ থেকে আমাদের কিছু আনতে হবে না। কারণ এই করোনাময় কালে যদি আমাদের এই ধান উৎসবটা না হতো, ধান কাটা না হতো, আমাদের কিছুটা সমস্যা হতো। কারণ আমরা ওই সময় বিদেশ থেকে চাল আনতে পারতাম না। আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উদ্বৃত্ত হয়ে বলে আমরা কিন্তু এই করোনা সময়কালে আমাদের দেশে একটা লোক না খেয়ে মারা যায় নাই, বা অভাব যেটা সেটা কিন্তু হয়নি। গ্রাম পর্যায়ে এই দানের কারণে আমরা এই করোনাটাকে মোকাবিলা করতে পেরেছি। অর্থাৎ শেখ হাসিনা প্রতিনিয়ত দেখেন ওনার সরকারি দল বিরোধী দল মিলে ওনার 40 বছরের অভিজ্ঞতা, উনি আমাদের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নেতাদেরকে চিনেন, সরাসরি ফোন করেন, কথা বলেন, সব নেতাদেরকে উনি চিনেন। আমরা ওনার ছেলের মতো, আমাদেরকে উনি এখন বাচ্চাই মনে করেন। অর্থাৎ দীর্ঘদিন আমাদেরকে দেখভাল করছেন উনি, কিন্তু সরাসরি ওনার একটা হলো সরকারি মিডিয়া, সচিব, ডিসি, এসপি এই লাইন, আরেকটা আমাদের জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে করে যাচ্ছেন। যেহেতু বঙ্গবন্ধুর এই গুণটি ছিল সবার সাথে কথা বলা, তখন হয়তো আধুনিক যুগ ছিল, মোবাইলে কথা বলা যেত না, ফোনে কথা বলা যেত না, কিন্তু বঙ্গবন্ধু প্রত্যেক উপজেলা নেতার থানার পর্যায়ে নেতাদের নাম জানতেন, কথা বলতে পারতেন। ঠিক একইভাবে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এখনও সেই কাজটা করেন। দেখেন মাঝে মাঝে মিডিয়াতে আসে অমুকের সাথে কথা বলেছেন, উনি কিন্তু সেই প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের সাথে, যেহেতু আমরা একটা ডাটাবেস করেছি আওয়ামী লীগ নেতাকর্মীদের, উনি র্যান্ডাম স্যাম্পলিং কিন্তু কথা বলছেন, আমরা কেউ জানি না, ওনার খোঁজখবর নিচ্ছেন, বা তার মাধ্যমে কে কী করছেন সেই খোঁজখবর উনি নিচ্ছেন। উনি কিন্তু এই কাজটা চালিয়ে যাচ্ছেন। আমরা বলব না শুধু সরকার, দলের মাধ্যমেও উনি কিন্তু এই কাজটা করে যাচ্ছেন। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যেটি আমরা আলোচনা করছিলাম যে রাজনীতির ভেতরে বাইরে আমরা যদি নির্মোহভাবে দেখি যে বাংলাদেশের রাজনীতি আসলে সুনীতি বা সুমতি যেটাই বলি না কেন, যে জনকল্যাণের যে রাজনীতি, সেখান থেকে কি আমরা বিচ্যুত হয়েছি, নাকি আমাদের জনকল্যাণের রাজনীতি এখন আমাদের? রাজনীতি অবশ্যই জনকল্যাণের, আমাদের এখনো আমরা আমরা যেটা বলি যে রাজনৈতিক মুক্তি বা অর্থনৈতিক মুক্তি, এখানে আমাদের সেই বিষয়টা কেন অনুপস্থিত? জি, এটা আমরা পাচ্ছি না কয়েকটা কারণে। আপনাকে একটা ডাটা যদি আমি বলি, এদেশে সবচেয়ে গরিব 20 লাখ লোকের ডেইলি মানে বাৎসরিক ইনকাম হচ্ছে 746 টাকা, সবচেয়ে গরিব 20 লাখ। আর সবচেয়ে ধনী 20 লাখের ইনকাম হচ্ছে 89,000 টাকা, অর্থাৎ 119 গুণ সবচেয়ে ধনী 20 লাখ আর সবচেয়ে গরিব 20 লাখ। এইটা পৃথিবীর মধ্যে হাইয়েস্ট, এটা পৃথিবীতে আর কোথাও নেই, এত ডিসক্রিপেন্সি। এবং বাংলাদেশের ধনী বৃদ্ধির হার হচ্ছে 19%, কোটিপতি হার, যেটা হাইয়েস্ট। ওই যে এক্সেস টাকাগুলো অন্যায়ভাবে একটা বিপুল অঙ্কের লোক ইনকাম করছে, ওই টাকাটা যদি গরিব জনগণের দিকে যেত তাহলে গরিবরা আর গরিব থাকতো না। ব্যাংকেই তো প্রায় 1.5 লক্ষ কোটি টাকা নাই এই মুহূর্তে, অবলোপন সহ প্রায় 1,20,000 কোটি টাকা নেই। তো এই টাকাগুলো যদি আমরা দিতে পারতাম তাহলে 1,20,000 ছেলেকে 1 কোটি টাকা করে দেওয়া যেত। বাংলাদেশে কি আসলে আর দারিদ্রতা থাকতো? শুধু ব্যাংকে যে টাকাটা লুটপাট হয়েছে, এটাই যদি গরিব লোককে র ক্যাশ দেওয়া হতো, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, নোবেল লরিয়েট, যে কোনো ইনসেন্টিভ লাগবে না, কোনো রাস্তাঘাট লাগবে না, আপনি ক্যাশ টাকা জনগণকে দেন, জনগণ এই টাকা ব্যবসা করবে, ট্যাক্স দিবে, ওই ট্যাক্সের টাকা আপনি রাস্তা, ব্রিজ, কালভার্ট সব কিছু করতে পারবেন। তো আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে এখানে একটা নব্য আভিজাত্যবাদ সৃষ্টি হয়েছে। এটা একটা টার্মও আছে, সেটাকে বলা হয় নিও ক্ল্যাপটিমোনিয়াজম, অর্থাৎ একটা নব্য ধনিক শ্রেণী যারা সব কিছু নিয়ন্ত্রণ করে, কখনো কখনো মনে সরকারকেও নিয়ন্ত্রণ করে। কারণ আমি অনেক সময় সরকারের অনেক কার্যক্রম দেখে আমি অবাক হই, যেটা আওয়ামী লীগের সাথে যায় না, যেটা বঙ্গবন্ধু কন্যার সাথে যায় না, যে এই কাজগুলো হচ্ছে উনি অ্যালাউ করছেন বা উনি ঠেকাতে পারছেন না। বঙ্গবন্ধু কন্যা একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল পলিটিক্যাল অ্যাসেট, কোনো সন্দেহ নেই, যিনি 75 থেকে এতগুলো জিনিস করেছেন। হ্যাঁ, 96 সালে আন্দোলন করেছে, 2001 থেকে 2006 আমার চোখের সামনে, তখন আমরা বড় হয়ে গেছি, বিএনপির সেই চরম অন্যায়ের বিরুদ্ধে তারা যেভাবে করে কামব্যাক করেছে,
তো সেইখানে রাজনীতিতে সংঘাতটা সৃষ্টি করেছে দুটো ঘটনা, একটা হলো 15ই আগস্ট, আরটা 21শে আগস্ট, আর কিছুটা 111, এটাও আমি বলবো 111-এ বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন ছিল না, কারণ তিনি ইমিডিয়েট পাস্ট প্রাইম মিনিস্টার ছিলেন না। ঠিক আছে, 111 যে কারণে আসছিল যে আগের সরকারের দুর্নীতি, বা তখন তো প্রাইম মিনিস্টার বা দল ছিল আরেকটা, তো শেখ হাসিনাকে অ্যারেস্ট করাটার কোনো প্রয়োজন ছিল না। এটা করে সবার আগে এটা করে আমাদের রাজনীতিতে একটা নন কনসিডারেশন এবং নন কম্প্রোমাইজিং অ্যাপ্রোচে আওয়ামী লীগ চলে গেছে, যে কোনোভাবেই কোনো অতি উদারতা দেখাতে গিয়ে ভুল করা যাবে না। বঙ্গবন্ধুর মতো যে আমার বাঙালি আমাকে মারবে, অথবা ইন্দিরা গান্ধীর মতো, ইন্দিরা গান্ধীকে বলেছিল যে আপনি আপনার পেরিফেরির মধ্যে কোনো শিখ গার্ড রাখবেন না, বিকজ আপনি বৃন্দাবনওয়ালকে অ্যারেস্ট করার জন্য গোল্ডেন টেম্পল আর্মি পাঠিয়েছেন। ইন্দিরা গান্ধী বলছে মাই ওয়ার ইজ অ্যাগেনস্ট দেয়ার রং ফিলোসফি, নট অ্যাগেনস্ট দ্য কাস্ট অর রিলিজিয়ান। ওনার দুজন শিখ দেহরক্ষী ছিল এবং তারাই তাকে স্টেন গান দিয়ে গুলি করে মারে। তো আওয়ামী লীগ ওই ভুল করতে চাচ্ছে না, কিন্তু প্রতিষ্ঠান তো নষ্ট হয়ে যাচ্ছে, জনসম্পৃক্ততা কমে আসতেছে, এটার তো একটা রাষ্ট্রীয় দায় আছে, এটার একটা রাষ্ট্রীয় ব্যর্থতা তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবং এই যে ধনী গরিবের বৈষম্য, এটার ফলে গরিব লোকরা আরও গরিব হচ্ছে, দুঃখী হচ্ছে, এবং স্থায়ীভাবে আমরা নদী বাদ রাখতে পারছি না। এবার দেখেন আপনি 5th টাইম বন্যা হচ্ছে আমার এলাকায়, 5th টাইম, তাহলে কী পরিমাণ লোক এর মধ্যে গরিব হয়ে গেল। এই করোনাতেই তো আমাদের 30% লোক অতিরিক্ত গরিব হয়ে যাবে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর বিগত 12-13 বছরের যে অসাধারণ অ্যাচিভমেন্ট, দারিদ্র্য বিমোচন, আইসিটি, সব কিছু কিন্তু এই 6 মাসে অনেকটাই মুছে যাচ্ছে। হ্যাঁ, এটা বলতে পারে আওয়ামী লীগ যে ওই পরিমাণ উন্নয়ন না করলে দেশের অবস্থা আরও খারাপ হতো। অর্থাৎ দেশে এখনও কোনো মানুষ না খেয়ে মারা যায়নি আমার জানার মতো, রিপোর্টেডলি। হয়তো বা ব্যাকগ্রাউন্ডে এই উন্নয়নগুলো না করলে মানুষ না খেয়ে মারা যেত, এটা ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু দরিদ্রের সংখ্যা এখন 50% হবে এবার ধারণা করা হচ্ছে। তাহলে 18 কোটি লোকের দেশে 9 কোটি দরিদ্র বা অতি দরিদ্র নিয়ে আপনি কোনো ডেভেলপমেন্ট স্কিম চালাতে পারবেন না। আপনি আগে ঘর দিতেন, এখন ঘর দিতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি। আগে 10 কেজি চাল দিতেন, এখন কোটি কোটি লোককে চাল দিতে হবে। এখন সরকার সামনে ওয়েলফেয়ার স্কিম স্টার্টই করতে পারবে না, কারণ তার এখন কাজের পরিধিটা এত বেড়ে যাবে যে এই জন্য আমাদের ওই যে বৈষম্যটা হচ্ছিল প্রথম থেকে, এটাতে সচেষ্ট থাকা উচিত ছিল। আরেকটা কথা স্যার খুব রাইটলি বলেছেন, দেখেন এরশাদ স্যারের আমলে সুশাসন ছিল, এবং স্যার যেটা করতে চেয়েছেন এটা করতে পারতেন। খুব 4000 কোটি টাকার বাজেটে সেই সময় দেশ চলতো। সেই সময় আনিসুল ইসলাম মাহমুদ, জিএম কাদের, রওশন এরশাদ, এবং বিএনপিতেও কয়েকজন আছেন বোদ্ধা যারা দেশকে ভালোবাসে, প্রোগ্রেসিভ, মুক্তিযুদ্ধের পক্ষের, এই ধরনের লোকগুলোর কথা ডাকা উচিত, কথা শোনা উচিত। কারণ আপনি যখন একই বলয়ের মধ্যে শুনবেন, তখন কিন্তু আপনি যেটা শুনতে চাবেন সেটাই আপনাকে শোনানো হবে। যে ডাটাটা শুনলে আপনি খুশি হবেন, ওই ডাটাটাই তৈরি করে আপনাকে দেওয়া হবে। এবং বাংলাদেশের ডাটা নিয়ে কিন্তু যথেষ্ট কনফিউশন আছে, অনেকগুলোই ডাটা নিয়ে অনেকে কনফিউশন করছে। তো আপনাকে কিন্তু একটু ভিন্নরা কী ভাবছে, ভিন্নরা কী বলছে, এটা শুনতে হবে। তবে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটা সিকিউরিটি ক্রাইসিস তো করোনা পিরিয়ডে আছে, উনি তো এসএসএফ সিকিউরিটির বলয়ের মধ্যে আছে, এটাও একটা ক্ষতি হচ্ছে আমাদের, কিন্তু এটা কিছু করার নেই। রাষ্ট্রপতি মহোদয় এবং আমাদের প্রধানমন্ত্রী মহোদয়, ওনাদের নিশ্চয়ই সিকিউরিটি ক্লিয়ারেন্সের প্রবলেম আছে। তো যদি এই প্রবলেমগুলো না থাকে, আমি বলবো সবার কথা শোনা উচিত, সেটা ভার্চুয়ালি হোক। এবং সংসদ মাত্র 6 দিন চলেছে সংসদ, এবং আমাদের 5.5 লক্ষ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে, অনলি 6 দিন ডিসকাশন হয়েছে, টোটাল 15 ঘন্টাও হবে না। সো আমরা তো ভার্চুয়ালি সংসদ করতে পারতাম, কোনো প্রবলেম নাই। আমরা একটা প্রাইভেট ইউনিভার্সিটি চালাই, গত 6 মাসে এই প্রাইভেট ইউনিভার্সিটি 25,000 ঘন্টা ক্লাস নিয়েছে অনলাইনে। সো অনলাইনে পার্লামেন্ট চালানোও কোনো ব্যাপার না। তো আমাদের এখন যেটা একটা আপনি বলছিলেন, আমি শেষ করে দিচ্ছি, যে স্কুল কলেজের ব্যাপারে আমার মনে হয় আরেকটু সময় নেওয়া উচিত। তবে বিশ্ববিদ্যালয়গুলো খুলতে পারে, এইচএসসি পরীক্ষা নিতে পারে। কেন বলছি যে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত না দিলে এদেশে 150টা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ আছে। এরা যদি এই একটা বছরের স্টুডেন্ট না পায়, তাহলে এরা বেতন বাসা ভাড়া দিয়ে কোনোভাবেই সাস্টেন করতে পারবে না, এবং এরা সরকারি ইনসেন্টিভের আওতাভুক্ত হচ্ছে না, কারণ কোনো একটা কারণে, বাট হওয়া উচিত ছিল। তো এখন ইন্টারমিডিয়েটের রেজাল্টটা দিয়ে একটা সিদ্ধান্ত দিয়ে দিলে এই প্রতিষ্ঠানগুলো বাঁচবে। পাশাপাশি লিমিটেড করে যদি ইউনিভার্সিটিগুলো খোলা হয়, তাহলে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা গতিশীল হবে, বাট স্কুল কলেজে একটু সময় নিতে পারে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যেটি শামীম হায়দার পাটোয়ারী বলছিলেন বৈষম্যের কথা, আপনি তো একজন মুক্তিযোদ্ধা হিসেবে বৈষম্যের বিরুদ্ধে আপনার অস্ত্র তুলে ধরেছিলেন, যে বঙ্গবন্ধুর যে আমাদের বাঁচার দাবি ছিল, সেটা নিয়েই আপনারা এই দেশ স্বাধীন করেছিলেন বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য। কিন্তু সেই বৈষম্য হয়তো আমরা কমাতে পারিনি, বা দিন দিন এটি আরও বাড়ছে। কিন্তু সেইখান থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হলে আমাদের রাজনৈতিক মুক্তি কতটা প্রয়োজন? এখানে যেটা আমি আবার বলছি, যেখানে হচ্ছে কি
আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত পরিশ্রমী, তার দেশকে ভালোবাসেন, এটা যত কিছুই ওনার যে এই সব কিছুর, কিন্তু এক জায়গাতে হচ্ছে কি উনি সবার তথ্যটা পাচ্ছেন না। যদিও ডিজিটাল যত কথায় বলেন, আজকে বিভিন্ন একই জিনিসকে মক্কা যাওয়ার একটা পথ না, বিভিন্ন পথ আছে, তারপরে উনি চুজ করতে পারেন কোনটা কি আছে। আমার ভয়টা কোথায় জানেন, আজকে উনি ভালো চালিয়েছেন, যদি চিরকাল তো উনি থাকবেন না, তখন আওয়ামী লীগের কী হবে? উনি কাউকে ওনার প্রস্তুতির সময় দিচ্ছেন না আমার ধারণা। উনি কথা শোনেন সব কিছু, ওনার কারো বিরুদ্ধে নেই। সেই জন্য এই আলাপ আলোচনাটা অত্যন্ত বেশি প্রয়োজন। আজকে দেখেন ওনার ভালো কাজগুলি সব ব্যর্থ হচ্ছে। আমি এক এক করে উদাহরণ দিই। আজকে উনি এত ডাক্তার নিয়োগ দিয়েছেন, এত নার্স নিয়োগ দিয়েছেন, কিন্তু একটা ইউনিয়ন, ওনার নরসিংদীর ইউনিয়ন ধরেন, ডাক্তার নাই, আর দূরের গাইবান্ধার তো কোনো হিসাবেই নেই। এই যে জিনিসগুলি কতটা সহজ পথ ছিল, এটা বঙ্গবন্ধুর এই যে লোকের সাথে কথা বলতেন বলে লাভটা কি জানেন? উনি একদম ভালো করেই জানতেন যে আমি তো ওনার দল টল করি না, এবং সবসময় বলতেন কমিউনিস্ট বলতেন। আমি যে মুজিব ভাই কমিউনিস্ট হইতে চাইছিলাম, হইতে পারিনি, এখনও আরামায় পছন্দ করি। আর কয় তুমি ঠিক উল্টা কথা কবা, মানে প্রত্যেকটা আপনাদের অনেক কিছু বলতে পারি। কিন্তু যে জিনিসটা হলো কি, উনি বুঝেছিলেন যে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে। এমনকি পাটোয়ারিও বলল, আগে যে এমপিকে যেই করা দিয়ে তাকে যতটা ইউজ করা হতো অতটা ইউজ নেই, না পার্লামেন্টে না বাইরে। এখন যদি আজকে উনি যে প্রধানমন্ত্রী, একটা উদাহরণ দিই, উনি নিয়ম করলেন ইন্টার্ন ডাক্তাররা 1 বছর ইউনিয়নে কাটাবে, 1 বছর তার ইন্টার্নশিপ, 2 বছর আছে, ওটা 1 বছর, তো সবাইকে যেতে হবে। 2 সপ্তাহ পরে ওটা উঠিয়ে দিলেন। তার মানে কি, উনি যদি উঠাবার আগেও যদি অপোজিট, আমরা যারা ভিন্ন মত দেখাতো তর্ক বিতর্ক উনি জানতে পারতেন, আমি এরা যাবে কোথায়? আপনার একটা ইউনিয়নে 50,000, 30 থেকে 70,000 লোক, 10 বছর পরে 1 লাখ হয়ে যাবে। সেটি হবে প্রাণ, যেটা বঙ্গবন্ধু তার সূচনাটা করেছিলেন। আমরা কত ঘন্টা বিলাতে কেমনকার লোকাল গভর্নমেন্ট চলে, আশ্চর্য হয়ে যাবেন। বসে ওনার রাজনীতি বাদ দিয়ে সকাল 9টার সময় ডাকিয়ে নিয়েছেন, কেমনে করে বিলাতে এই ডাক্তার কত কেমনে চলে, তারা নিজেরা চালায়, তাহলে ক্ষমতা কি? পার্লামেন্ট কী করে? আমাদের পার্লামেন্ট টাকাটা দেয় আর দেখে টাকাটা ঠিক মতো, তাই নাকি? আমাদের সুতরাং আমার কাছে চাবিকাঠিতে আপনার কাছেই থাকলো। তো এখন এই জাতীয় জিনিসটা উনি তো ভাবতে পারতেন এই বেটা আমার বিরোধী লোক, তা না, এরকম আরও বহুজন, আমি একটাই না। এখন আজকে যেমন ধরেন এই যে পেঁয়াজের ব্যাপারটাই, যেটা আজকে আমাদের দেশটাকে আমদানি নির্ভর হয়ে যাচ্ছে, আমরা আয় করছি, এই টাকাটা বাইরে চলে যাচ্ছে। এই আমদানিতে পেঁয়াজটাই যদি ধরেন আপনি, উনি যদি বলতেন, আমি জানি উনার একটা আকর্ষণ আছে, উনি যদি একটা যে কোনো জায়গাতে দাঁড়িয়ে বলেন, ঠিক কথা বঙ্গবন্ধু বলতে, আমি দিতে পারবো না কিছুদিন, কষ্ট করতে হবে তোমাদেরকে, ঠিক উনি ওই ভাষায় যদি বলতো 6 মাস পেঁয়াজ কম খাইতে হবে, খাইবে না যে তারা। কারণ এইটা না করে তুমি 6 মাস পরে তুমি, আজকে উনি যদি 5,000 কোটি যদি কৃষককে দিয়ে বলতেন পেঁয়াজ বানাও, অমুক বানাও, তারপরে সেটাকে বিনা সুদে তোমাকে 5,000 কোটি টাকা দিয়ে দিলাম, যে প্রণোদনার কথা দিয়েছেন উনি, অনেকগুলি দিয়েছেন। তো সেই জায়গাটাতে উনি এটা আমদানি নির্ভর হয়েছে, এটা ওনার ইচ্ছা না, ওনার অবর্তমানে এই আমলারা তারা এইসব পজিশন নেওয়ার জন্য চাকরি থেকে রিটায়ার করার পরে ওইটার আবার প্রধান হয়, অমুক হয়, সেই জন্য ওনাকে মিসলিড করছে। সেকেন্ড কথাটা বলি, আজকে আমাদেরকে খেয়াল রাখতে হবে শিক্ষিত বেকার, এদেরকে আজকে আমাদের একটা বিরাট অপরচুনিটি এই শিক্ষিত বেকার। কীরকম জানেন, সারা পৃথিবীর এইজিং পপুলেশন বাড়ছে, কোনো দেশে 28% হয়ে গেছে বয়োবৃদ্ধ, আমাদের 8-9% হয়ে গেছে। এদের দেখাশোনা করবে কে? আমরাই একমাত্র পৃথিবীর দেশ যার 35% ইয়াঙ্গার পিপল, যে আমি জাপানিকে দেখতে পারবো, চাইনিজকে দেখতে পারবো, ইউরোপিয়ান দেখতে হবে। কী করতে হবে? একটা ভাষা শিখতে হবে, আর 6টা মাস বেসিক কতগুলি কাজ। তাহলে আমার যে শ্রমিক ভাইরা যে আয় করে তার 3 গুণ বেশি আয় করব আমি।
দেশটাকে গড়তে পারবো, আমার দেশের ইটা হবে না। এখন এই জিনিসগুলির দিকে নজর না দিলে আমার মনে হয় এই 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 সময় কম ব্যাপার স্যার, শেষ করতে হবে। সেটাই এই জন্য আমি মনে করি যে এগুলির ব্যাপারে ওনার একটা সতর্ক হওয়া দরকার। উনি জনসম্মুখে আসতে হবে ওনাকে, যতই হোক ডিজিটাল সব কিছু আছে, মধ্যে সধ্যে জনসম্মুখে আমরা ইন্সপায়ার হয় তাতে এটাতে। এবং লাস্ট কথাটা বলছি, খালেদা জিয়াকে আপনি চিকিৎসা করতে বাইরে পাঠিয়ে দেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।